আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং প্রিয় ডক্টর আব্দুল নূর তুষার। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, বাংলা নববর্ষ আজকে। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনিও নিশ্চয়ই এই দিনটি উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং উদযাপন করবেন। কিন্তু আমরা দেখছি এই দিবসটা উদযাপন নিয়ে গত কয়েক বছর ধরে, মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে নানা ধরনের রং ঢং শুরু হয়ে গেছে আর কি। এটা কেউ বলছে এটা মঙ্গল শোভাযাত্রা কেন হবে, এবং ইন্টারেস্টিংলি এবারে মানে মঙ্গল করতে রাজি না তারা, কিন্তু এবার নববর্ষটা পড়েছে মঙ্গলবার দিন। তো এখন কিভাবে কি হবে? আবার বৈশাখ নিয়েও আপত্তি আছে, বৈশাখও নাকি হিন্দুদের কোন এক দেবতার নামে নাম, এগুলো নিয়ে আপত্তি আছে। আবার দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির তারা এটাকে বৈশাখী আকবর করতে চেয়েছিল, পরে দেখলাম সেটাও হলো না। এই যে বিষয়গুলো বৈশাখ নিয়ে, এই যে নাটকগুলো, এই রংঢংগুলো, এগুলি কেমন দেখছেন এবং কি বলতে চান এই ব্যাপারে? বৈশাখ নিয়ে যে জটিলতা, এই জটিলতাটা পুরনো। অনেকদিন থেকেই যারা একটু সাম্প্রদায়িক চিন্তা করেন তারা বলার চেষ্টা করছিলেন বা করেছেনও যে বৈশাখের এই শোভাযাত্রা বা বৈশাখ ঘিরে যে উৎসব, এগুলির মধ্যে এক ধরনের বিদাত আছে বা তাদের যে ধর্মীয় টার্ম আছে সেগুলো নিয়ে তারা বিভিন্ন সময় সমালোচনা করেছেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এই শোভাযাত্রার যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত করার পেছনে এই শোভাযাত্রার মধ্যে রাজনীতিকে প্রবিষ্ট করানোটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। কেননা এটি সাংস্কৃতিক শোভাযাত্রার মধ্যে সকল রাজনীতির সকল পথের লোকের অংশ নেবেন বলে আমরা আশা করি। এখন কেউ যদি সাম্প্রদায়িক কারণে বা ধর্মীয় কারণে সেখানে অংশ না নিতে পারেন, এর বাইরে যারা আছেন তারা সকলেই অসাম্প্রদায়িক, যারা যারা আহ একটু বহুত্ববাদ বা একটু ইনক্লুসিভ কিংবা যারা এক ধরনের সার্বজনীন সংস্কৃতি পালন করতে আগ্রহী, তারা কিন্তু বৈশাখের শোভাযাত্রা অংশ নেবেন। কিন্তু আমরা দেখলাম যে আহ রাজনৈতিক কারণে সেখানে বিভিন্ন মানুষের বা বিভিন্ন রাজনৈতিক মোটিভ তৈরি করে এক ধরনের মঙ্গলের বিরুদ্ধে অমঙ্গল হিসেবে এই রাজনৈতিক বিষয়টিকে পোর্ট্রে করা হতো। এখন ধরেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে যদি সেইখানে অমঙ্গলের প্রতীক হিসেবে দেখানো হয়ে থাকে, সেটা নিয়ে আমি হয়তো তর্ক করব না, কিন্তু তারপরেও বিষয়টি হচ্ছে যে ওইখানে এই প্রতীকী ভাবে তাদেরকে উপস্থাপনা করার কোনো যুক্তি নাই, এই কারণে যে তাদেরকে বিচার করা হবে, বিচার করা হচ্ছিল, এবং যুদ্ধাপরাধের দায়ে যারা আছেন তাদেরকে বিচার করাটাই বেশি জরুরি ছিল। এদের মূর্তি বানিয়ে বা এদেরকে আহ আহ, ওই শোভাযাত্রার মধ্যে ইন্ট্রোডিউস করে দিয়ে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেননা মুক্তিযুদ্ধ রাজনীতির ঊর্ধ্বে, এবং মুক্তিযুদ্ধ হচ্ছে সবার, মুক্তিযুদ্ধ হচ্ছে একটি সাংস্কৃতিক যুদ্ধ, একই সাথে অর্থনৈতিক যুদ্ধ, একই সাথে রাজনৈতিক যুদ্ধ। মুক্তিযুদ্ধ কিন্তু একটি সর্বব্যাপী সার্বজনীন যুদ্ধ। তো সেইখানে আওয়ামী লীগের কথা যদি বলেন বা আওয়ামী পন্থী একদল লোকজন, তারা যেটা করেছিল এই শোভাযাত্রার মধ্যে নানান সময়ে রাজনৈতিক বিষয় প্রবিষ্ট করিয়ে এটাকে একটি রাজনৈতিক বিবাদের স্থলে পরিণত করে দিয়েছিল। এটা আমার মনে হয় শুরুতে উচিত হয়নি। এরপরে যেটা ঘটেছে, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল নামটা এটা খুবই হাস্যকর, যে মঙ্গলের সঙ্গে তারা অন্য কোনো ধর্মের সংযুক্তি মনে করেন। মঙ্গল মানে কল্যাণ, মঙ্গল মানে হচ্ছে ভালো। তো যখন আমরা আজান দেই, আমরা যখন বলি হায়াল সালাহ হায়াল সালাহ, নামাজের দিকে এসো, আমরা কিন্তু বলি হায়াল আল ফালাহ হায়াল আল ফালাহ। তারপরে আমরা কি বলি? আমরা মঙ্গলের দিকে আসতে বলি, কল্যাণের দিকে আসতে বলি। তো এই যে কল্যাণের দিকে, ভালোর দিকে আসতে বলি, তো এটা কি আসলে? এটা তো মঙ্গলের আহ্বান, এবং নামাজ হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ মঙ্গলের আহ্বান। তো মঙ্গল শব্দটা শুধু বাংলায় বলা হয়েছে বলে এটাকে একটা চেহারা দিয়ে দেওয়া হবে ধর্মীয়, এটা ঠিক না। কিন্তু ওই যে রাজনৈতিক একটা চেহারা ছিল এই মিছিলটার, আমি মনে করি এটা ঠিক হয় না, এটা এটা ভুল ছিল। এবং এখন যেটা ওই ঘটেছে, ভুলের খেসারত কিন্তু আমরা দিয়েছি। আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখেছি যে তারা কিন্তু আরেকটা মোটিভ বানিয়েছিল। হ্যাঁ, এবং তারা হাস্যকর কাজ করেছিল। অন্তর্বর্তী সরকার আসার পরে যেটা ঘটলো, তারা নামের উপর হাত দিল। প্রথমে নামটা বদল করলো, তারপরে মোটিফের মধ্যে তারা যে কাণ্ডটা করলো, তারা আমাদের সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নাই এমন ব্যক্তি, এমন কাহিনীকে ওখানে হাজির করলো। যার মধ্যে একটা হচ্ছে আলিফ লায়লা। হ্যাঁ, এখন আলিফ লায়লা কিন্তু মুসলিম সাহিত্য না। আলিফ লায়লা হচ্ছে ওই অঞ্চলের
পার্সিয়ানদের একটি সাহিত্য, এবং ওই আলিফ লায়লার মধ্যে এমন বস্তু বা বিষয় রয়েছে যেটা কোনোভাবেই ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ নয়। শুধু তাই নয়, আলিফ লায়লার এই গল্প যে রয়েছে, এই গল্পের অধিকাংশ বানানো, এটা পার্সিয়া থেকেও তৈরি হয় নাই, এটা ফ্রান্সে একটা পত্রিকাতে ছাপা হতো। এবং এক পর্যায়ে যখন সংগ্রহ করা গল্পগুলি ফুরিয়ে গেল, তখন ফ্রেঞ্চ রাইটার নিযুক্ত করে এই আলিফ লায়লার গল্পকে অ্যারাবিয়ান ঢঙে লেখে এটাকে 1001 রাত্রি বানিয়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু আসলে 1000টা গল্প বা 1001 রাত্রি গল্প ওইভাবে ছিল না। এখন মুশকিলটা কি দেখেন, যে আলিফ লায়লা আমাদের সংস্কৃতির অংশ না, যেটা পার্সিয়ান একটা সাহিত্যের অংশ, এবং যেটা আবার চলে গিয়েছে ফ্রান্স, এবং ফ্রান্সে গিয়ে এটা যখন ছাপা হয়েছে তখন সেইখানে আবার ফ্রেঞ্চ রাইটাররা এটাকে লিখেছেন, কারণ সংবাদপত্রে এটা ধারাবাহিকভাবে ছাপা হতো এবং খুবই জনপ্রিয় হয়েছিল। এর কারণ হচ্ছে এইখানে খুব এক ধরনের সূক্ষ্মভাবে আহ, বিভিন্ন ধরনের যৌনাচরণের একটা কাহিনী রয়েছে কিন্তু এর ভিতরে, এবং নারীর শরীরের এক ধরনের বর্ণনা রয়েছে। হ্যাঁ, এবং সেই বর্ণনাগুলি বা সেই যৌনাচরণের যে প্রক্রিয়া, সেটা কিন্তু এক ধরনের আমি মনে করি যে ওই সময় সাহিত্যের একটা রূপ হলেও সেটা কিন্তু একেবারে যে ইসলাম সিদ্ধ ব্যাপারটা তা না। অথচ অন্তর্বর্তী সরকার কি করলো, সেখানে নাসির উদ্দিন হোজ্জাকে গাধার পিঠে উল্টা করে বসালো, যেখানে বাংলাদেশে গাধা নাই। এটা একটা সত্য ঘটনা যে বাংলাদেশে কোনো গাধা নাই, বাংলাদেশে গাধা পাওয়া যায় শুধু চিড়িয়াখানায়। বাংলাদেশে গাধা কেউ পালে না এবং গাধা ব্যবহারও করে না। অথচ সেই গাধার পিঠে চড়িয়ে হজ্জাকে উল্টো করে বসিয়ে, এবং আলিফ লায়লা, দৈত্য দানো, তারপরে হচ্ছে আলাদিন, জেসমিন, এদের চরিত্রকে আরব্য উপন্যাস, এইসব সব নিয়ে এসে এমন একটা অবস্থা তৈরি করা হলো যে এটা আসলে আমরা বুঝলাম যে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী আসলে আহ আসলে এক ধরনের মূর্খ। হ্যাঁ, তার 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 মূর্খতার প্রকাশ সে ওখানে করলো আর কি। তো এটা করে সে বেশ জনপ্রিয় হওয়ার চেষ্টা করলো একদল লোকের কাছে, কারণ সে জানে যে তাকে যে ওই আসনটায় বসানো হয়েছে তাদেরকে তার খুশি করতে হবে। সে বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা ছিল না, সে আসলে ছিল তাকে যারা ওই পদে বসিয়েছে তাদের পদসেবী উপদেষ্টা। এবং সেটা জি। করতে গিয়ে সে অসংখ্য উল্টাপাল্টা কাজ করেছে। সে স্বাধীনতা জাদুঘরটি ভাঙচুর করা হয়েছে, জাদুঘরটা যদিও তার মন্ত্রণালয়ের অধীনে, সেটার কোনো মেরামত বা সেটাকে তৈরি করার চেষ্টা করে নাই। উল্টা সে সমস্ত টাকা বিনিয়োগ করেছে জুলাই জাদুঘরে। এখন জুলাই জাদুঘরে সে বিনিয়োগ করবে, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সে ড্রোন উড়িয়েছে। ড্রোন উড়িয়ে সে ড্রোন বাণিজ্য করেছে, এবং সেই বাণিজ্য সে তার ভাই বেরাদেরকে দিয়ে করেছে। এমন এমন কোম্পানিকে কাজ দিয়েছে যে কোম্পানিগুলির অতীতে কোনো কাজের অভিজ্ঞতা নাই, এসব কাজ সে করেছে। সে ওয়াক ইন ইন্টারভিউ করিয়েছে, সে সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছে আহ মানে দিনে দিনে, এবং মৌখিক ইন্টারভিউ নিয়ে এইসব কাজকর্ম করে সে আসলে অনেক কিছুর 12টা বাজিয়েছে, যেমন সে এই শোভাযাত্রাটিরও 12টা বাজিয়েছিল। এখন যখন এই সরকার এসেছেন, তারা এটাকে ওই মঙ্গলের তর্কেও যেতে চান নাই, আবার ওই গত বছর কি একটা নাম দিয়েছিল সেইটার তর্কেও যেতে চান নাই। তারা আনন্দ শোভাযাত্রা, হ্যাঁ গতবার জি। ওনারা আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছিলেন। এইবারে সরকার সেই আনন্দ মঙ্গলের তর্ক এড়ানোর জন্য যেই যেই সময় এটা হচ্ছে সেই মাসের নামে নাম দিয়ে দিয়েছেন। আমি মনে করি এটা সরকার এক ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে আহ তর্ক করলে এটা মঙ্গল হবে না আনন্দ হবে এটা নিয়ে দুই পক্ষ তর্ক করতে থাকুক, মাঝখানে বৈশাখ বসে যায়। তারা একটা জি। বুদ্ধিমান রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন আর কি। আমার মনে হয় ভালোই হয়েছে। আচ্ছা, এই এই রাজনীতি কথা যখন আসলো, আমরা এই আলোচনাটা করি। আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি তারা বন্ধ করে দিল, এবং শিক্ষক রাজনীতি একেবারেই বন্ধ করে দিল। এই রাজনীতি স্টুডেন্টদের মধ্যে রাজনীতির এই চিন্তাটা ঢুকানোর যে চেষ্টাটা, এটা যে ঠিক নয় এটা কেউ কেউ মনে করে, অনেক দেশই মনে করে, কিন্তু আমাদের দেশে দেখলাম যে উল্টো গতি চলছে। আমাদের শিক্ষামন্ত্রী নিজে প্রাইমারি স্কুলে যে স্টুডেন্টদেরকে রাজনীতির প্রতি উৎসাহী করে তুলছে, এবং বলছে তোমরা আগামী দিনে জাইমা রহমানের সঙ্গে রাজনীতি করবে। এই ধরনের একটা ভিডিও আমরা কিন্তু বেশ দেখলাম, এবং এটা নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। আহ কেন এরকম করলেন? এটা কি এ থেকে কোনো ভালো কিছু পাবো আমরা এখান থেকে? নেপালের অবস্থাটা দেখেন, জেনজিরা যেখানে থাকে সে বিশ্ববিদ্যালয়ে তারা জেনজিদের রাজনীতি বন্ধ করে দিয়েছে। তো তার মানে কি? তার মানে তারা বুঝতে পেরেছে যে রাজনৈতিক প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ক্ষতি করে। শিক্ষার জন্য ক্ষতিকর যে কোনো বিষয় থাকা উচিত না বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজ পর্যায়ে। অতএব তারা ঠিক কাজটাই করেছে। কোনো ছাত্র যদি সত্যি সত্যি রাজনীতি করতে চায় তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অরাজনৈতিক সংগঠন করবে, যেরকম বিদেশে আছে স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি বিভিন্ন নাম দিয়ে, এবং তারা সেখানে ইলেকশনও করে, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের
ইউনিয়নও থাকে, সেখানে সভাপতি নির্বাচিত হয়, সহসভাপতি নির্বাচিত হয়, কিন্তু তারা কোনো রাজনৈতিক দলের লেজুর করে না। আমাদের দেশে এটা করা সম্ভব ছিল, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি রাজি হয় নাই, এবং একমাত্র এরশাদের মতো একজন স্বৈরাচারী ব্যক্তি ছাড়া কেউ তার ছাত্র রাজনৈতিক উইংটাকে বিলুপ্ত করে নাই। তো এখন এবং এরশাদের সেই ছাত্র রাজনৈতিক দল বিলুপ্ত করে কোনো লাভ হয় নাই, কারণ সেই দলটা যারা করতো তারা কেউ কেউ বিএনপিতে, কেউ কেউ ছাত্রলীগে যোগ দিয়েছিলেন, মানে ছাত্র দল এবং ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে রাজনীতি সেটা নিয়ন্ত্রিত করা উচিত, এবং বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসনের যে ইস্যুটি রয়েছে, সেই স্বায়ত্ত শাসনের ইস্যুটি আসলে আমাদের দেশে খুবই প্রশ্নবিদ্ধ। কেননা শিক্ষকরা রাজনীতি করেন, শিক্ষকরা নীল গোলাপি লাল নাম দিয়ে আসলে দলীয় লেজুর বৃত্তি করেন, এবং দলীয় সমর্থন নিয়ে তারা ভিতরে ভোটাভুটি করেন, কিন্তু নাম নিয়েছে নীল গোলাপি লাল হলুদ। এবং নিয়ে যখন তারা নির্বাচিত হন, তখন আবার তারা একটা ভিসি প্যানেল তৈরি করার পরে, সেই ভিসি প্যানেল তৈরি করার পরে শেষ সিদ্ধান্ত সরকার নেয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ভোটাভুটি করে আপনি সবচেয়ে বেশি ভোট যে পাবে তাকেই নির্বাচিত করবেন, কিন্তু তখন আবার তিনজনের এক বানিয়ে সরকারের পেয়ারা, তিনজনের মধ্যে থেকে সবচেয়ে বেশি পেয়ারা যিনি তাকে ভিসি বানানো হয়। এই প্রক্রিয়াটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা। এই বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের নাম দিয়ে আমাদের বাংলাদেশে যেটা হয়, এটা হচ্ছে মানে আমি অনশন করি কিন্তু পর্দার পেছনে গিয়ে ভাত খাই, এরকম একটা ব্যাপার আর কি। তো আমার মনে হয় যে এইখান থেকে বিশ্ববিদ্যালয়গুলি বেরিয়ে আসা দরকার। আর একটি রিল আমি দেখেছি যেখানে শিক্ষামন্ত্রী একেবারে শিশুদেরকে জিজ্ঞেস করছেন আহ, আহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কন্যার নাম, এবং তারপর বলছেন তোমরা তার সঙ্গে রাজনীতি করবে। আমার কাছে মনে হয়েছে এটা তার করা ঠিক হয় নাই। এটা একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি তৎপরতা, যেখানে তিনি দেখানোর চেষ্টা করছেন বা তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে পারিবারিক ভাবে নয়, বরং রাজনীতি শিখে রাজনীতি করতে হবে। যে কারণে আমরা দেখেছি যে জাইমা রহমান গিয়ে সংসদে বসছেন, তিনি ইলেকশনের সময় লিফলেট বিলি করেছেন, তিনি বিভিন্ন সভায় উপস্থিত থেকে সভার বিষয়গুলি বোঝার চেষ্টা করছেন। কিন্তু সেই জন্য যদি ওইখানে যারা আছে যে ছাত্ররা, এদের সবাইকে শিক্ষামন্ত্রী বলেন যে তোমরা অমুকের সাথে রাজনীতি করবে বা তমুকের সাথে রাজনীতি করবে, এটা আসলে শিক্ষামন্ত্রীর কাছ থেকে আসা উচিত না। এই জন্য যে ওই ক্লাসে যারা আছে ভবিষ্যতে সকলে কিন্তু একটি দল করবে না, বরং যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্রেডিট, যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কৃতিত্ব বিএনপি নেয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ার চেষ্টা করে, এই কথাগুলি সেই বহুদলীয় গণতন্ত্রের বিপরীত। কেননা শিক্ষামন্ত্রী বলে দিচ্ছেন ওরা একটা দলের সঙ্গে রাজনীতি করবে, একজন ব্যক্তির সাথে রাজনীতি করবে, কিন্তু বহুদলীয় রাজনীতির প্রবক্তা তো এটা বলেন নাই যে সব দল তার নিজের হবে, বরং বহুদলীয় রাজনীতির প্রবর্তন ঘটানোর সময় অন্যান্য দলেও যে ওরকম রাজনীতি করতে পারে এই অধিকারটাকে স্বীকার করা হয়েছিল। তো অতিরিক্ত উৎসাহে শিক্ষামন্ত্রীর মতো একজন ব্যক্তি এটা করাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের কাজ করে মানুষের মনে আস্থা তৈরির চেষ্টা করছেন, সেই জায়গা থেকে বরং এটাকে একটু ক্ষতিগ্রস্ত করবে। এই কারণে যে এটাই বা উনি কি করে জানেন যে আজকে থেকে 20 বছর পরে বা 15 বছর পরে বা 30 বছর পরে কোন একটি পরিস্থিতিতে এই পরিবার থেকে তাকেই নির্বাচিত করা হবে বা পরিবারের কেউই আসবে, এটা তো তার পক্ষে বলা সম্ভব না। এটা এটা আমি মনে করি যে এটা ঠিক হয় নাই। আচ্ছা, আপনি যদি বহুদলীয় রাজনীতির কথা বললেন, হ্যাঁ, আমরা সবাই জানি, অনেকেই বলে থাকেন যে জিয়া রহমানের আমলেই বহুদলীয় রাজনীতির আরেকবার বাংলাদেশের যাত্রা শুরু হয়। কারণ বঙ্গবন্ধু তো সব দলকে নিষিদ্ধ করে দিয়ে বাকশাল করেছে, তারপর এখানে অনেক দল আসলো, কিন্তু আবার আমরা এটাও দেখলাম যে জিয়া রহমানের দল বিএনপির হাতে এবার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করার আইনটা তৈরি হয়। তো এটা কেন? এটা কি তাহলে আওয়ামী লীগের, আবার অনেকে এমনও কিন্তু বলেন যে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়, এত বিশাল বিজয় পাওয়ার পিছনে আওয়ামী লীগের ভোটারদের একটা ভূমিকা আছে, এটা অনেকে বলে। এটা তো প্রমাণ করা যাবে না, বাট লোকে বলে, এই ধরনের কথা প্রচলিত আছে। তাহলে সেই দলটাকে আওয়ামী লীগ বিএনপি মানে মোটামুটি আইনই করলো, অন্তর্বর্তীকালীন সরকারের আইনটাকে তারা এই অধ্যাদেশ থেকে আইন করে দিল। আবার এর বিপরীতে আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের একজন খুবই আলোচিত নেত্রী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে 6 দিনের মাথায় জামিনে মুক্ত করে দেওয়া। তো এই দুটো ঘটনার মধ্যে কি কোনো মিল আছে নাকি অমিল আছে?
দুটোকে কি আপনি মেলাতে পারেন? এখানে বেশ কিছু জিনিস চিন্তার ব্যাপার রয়েছে। একটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে স্থগিত করেছিলেন, আসলে কিন্তু নিষিদ্ধ করেন না। তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছিলেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত। কার বিচার? এক হচ্ছে আওয়ামী লীগের বহু নেতা কর্মীদের বিচার হচ্ছে, হয়তো বিশেষ করে এই বিচারটা যেভাবে চিন্তা করা হয়েছিল যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালের যে বিচার, আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচার, সেটাকে মূলত ধরে নেওয়া হয়েছিল বিচার। তো সেই বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। এটার পিছনে এক ধরনের চিন্তা তাদের কাজ করেছিল যে যদি আওয়ামী লীগের কার্যক্রম ওপেন থাকে এবং বিচার হতে থাকে, তো যদি আওয়ামী লীগ সভা সমাবেশ বিভিন্ন কিছু করার মাধ্যমে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, হয়তো সেই কারণে তারা এটা করেছিলেন। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। তবে আমরা বাইরে থেকে যেটা দেখেছি যে এনসিপি এবং জামাত ঘেরাও টেরাও করে দাবি করেছিল এবং সেই প্রেক্ষিতে তারা নিষিদ্ধ করে দিলেন। এখন এই সরকার আসার পরে যদি তারা এই আদেশটিকে আবার র্যাটিফাই না করেন, আসলে আদেশটা কিন্তু আইনি হয়েছিল, কারণ এটা তো তৈরি করা হয়েছে, এটা ওই আইনের মধ্যে জি ছিল না। এই দল নিষিদ্ধ করার বিষয়টি যুক্ত করে ওইখানে এই আদেশটা জারি করা হয়েছিল, যেটাকে বৈধতা দিতে হবে এই সরকারকে, সংসদকে। তো তারা যেটা করতে পারতেন, বৈধতা না দিলে পরে তাহলে রাতারাতি আওয়ামী লীগ আবার রাজনৈতিক যে কার্যক্রম সেটা করার অধিকার পেয়ে যেত। কিন্তু এটা করলে বিরোধী দল কি বলতো? বিরোধী দল চূড়ান্ত সমালোচনা করতে থাকতো এবং তারা বলতে থাকতো যে আওয়ামী লীগ বিএনপি এক হয়েছে এবং আহ কোনোভাবে কোথাও আপোষ হয়েছে, অথবা এটাও বলতে পারতো যে আধিপত্যবাদের কাছে বিএনপি মাথা নত করেছে। সেই কারণে বিএনপি যেটা করেছে, ওই আদেশটাকে বলবৎ রেখে দিয়েছে, অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এই কার্যক্রম স্থগিত থাকবে। এখন আদালতে গিয়ে যদি আওয়ামী লীগ রায় পেয়ে যায় যে না, আওয়ামী লীগকে স্থগিত করা ঠিক হয় নাই, তাহলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। আর আদালত যদি বলেন যে না, এইভাবেই থাকবে, স্থগিতই থাকবে, তাহলে স্থগিত থাকবে। তবে আইন করে কোনো দলকে নিষিদ্ধ করা একটি অগণতান্ত্রিক পদক্ষেপ। কোনো দলকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার প্রক্রিয়া রাখা উচিত না। দল নিষিদ্ধ হতে পারে শুধুমাত্র যদি কোনো দল রাষ্ট্রদ্রোহিতায় চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করে এবং সেটা প্রমাণিত হয়, অথবা কোনো দল যদি আহ এমন কিছু করে যে দল নিজেই আহ মানে গণশত্রুতে পরিণত হয়েছে, তাহলে যেটা করা যেতে পারতো আদালতের মাধ্যমে বিচার করে সেই দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া করা যেতে পারে। এবং এই এই কথাটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও বিদেশে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন। উনি বলেছিলেন যে আওয়ামী লীগের কি কোনো অনুতাপ আছে, তারা কি রিমোর্সফুল, এটা বলে বলেছিলেন যে কই, নিষিদ্ধ তো করা হয় নাই, কার্যক্রম স্থগিত করা হয়েছে, তারা আসতে পারে। এরকম একটা অদ্ভুত কথা তিনি বলেছিলেন, কিন্তু ইংরেজিতে যদিও। উনি তো জি বাংলায় কম কথা বলতেন, বিদেশে গেলে ইংলিশে বলতেন, যাতে সাধারণ লোক অনুবাদ করতে করতে সময় কাটিয়ে দেয়। বাংলাদেশের মানুষ ইংরেজিতে দুর্বল, উনি সেটা জানেন। উনি ইংরেজিতে একটা বলে দিয়ে ঢাকায় এসে অন্য অনুবাদ করতেন, যেমন রিসেট, এটা বলে দিয়ে উনি ঢাকায় এসে ওনার প্রেস সচিব তার মনের মাধুরী মিশিয়ে এটাকে অনুবাদ করেছে। তো বিএনপি আমার মনে হয় ওই রাস্তাতেই গিয়েছে যে আওয়ামী লীগকে তারা আদালতের পর্যন্ত যাওয়ার একটা সুযোগ কিন্তু এই আইনের মধ্যে আছে, বলে বিচার সম্পন্ন হবে। বিচার সম্পন্ন হওয়ার পরে যদি আওয়ামী লীগ ফিরে আসতে পারে, আসবে। ওনারা সেই জায়গাটা রেখেই ওই অন্তর্বর্তী সরকারের আইনটাকে জাস্ট বৈধতা দিয়ে দিয়েছেন। ওনারা কিন্তু নতুন করে আইনটা তৈরি করেন নাই, আগের আদেশটাকে বৈধতা দিয়ে ওটাকে বলবৎ রেখে দিয়েছেন। আর আমি আরেকটি কাজ আমি হচ্ছে আমি শিরিন বলি শারমিন চৌধুরীর জি দ্রুত জামিন পাওয়া। অন্তর্বর্তী সরকারের সময় সাবের হোসেন চৌধুরী এবং আমার যতদূর মনে পড়ে মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী, তারা দুইজন দ্রুত জামিন পেয়েছিলেন। এখন একটা হতে পারে যে চৌধুরীরা আগে জামিন পায়, সাবের হোসেন চৌধুরী আর শিরিন শারমিন চৌধুরী। চৌধুরী থাকলে হয়তো জামিন পাবে, হ্যাঁ, আলমগীর থাকলে পাবে না, পান্না থাকলে পাবে না, হ্যাঁ, শহীদ খান থাকলে পাবে না, সিদ্দিকী থাকলে পাবে না, কিন্তু চৌধুরী থাকলে পেয়ে যাবে। এটা একটা হতে পারে, কিন্তু আমি এটা রসিকতা করলাম। কিন্তু আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শিরিন শারমিন স্পিকার, যেহেতু উনি কিন্তু দল থেকে পদত্যাগ করে স্পিকার হয়েছিলেন, ফলে উনি আওয়ামী লীগের আইনত কেউ না। আইনত কিন্তু স্পিকার কোনো দলের সদস্য হতে পারে না, প্রেসিডেন্ট যেমন পারেন না। তো স্পিকার একজন নির্দলীয় ব্যক্তি, সেই হিসেবে শিরিন শারমিন যখন বন্দী হয়েছেন, উনি নির্দলীয় অবস্থাতেই বন্দী হয়েছেন, ফলে আইনের কাছে উনি একজন নির্দলীয় ব্যক্তি। আর কেউ যদি মনে করে থাকেন যে না, উনি আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী পন্থী, সেটা আওয়ামী লীগ তাকে নির্বাচিত করেছে স্পিকার হিসেবে, সেই কারণে হয়তো মনে করার সুযোগ আছে। তবে শিরিন শারমিনের যোগ্যতার কোনো অভাব নাই। কিন্তু শিরিন শারমিন দুইটি পাবলিক পরীক্ষা এসএসসি এবং এইচএসসি তে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী। তার ইংরেজি এবং বাংলা যদি কেউ শোনে তাহলে বুঝবে তিনি কি পরিমাণ লেখাপড়া করেছেন। আর তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এবং পৃথিবীতে তো শুধু ডক্টরি ইউনুসই একমাত্র ডক্টরেট না, এরকম ডক্টরেট আরো আছেন।
তো শিরিন শারমিনের মতো মেয়েরাও আছেন, এবং আমি মনে করি যে তার ব্যক্তিগত যোগ্যতার কোনো অভাব নাই, এবং পরিষ্কার একটা লোকে বুঝবে যে শিরিন শারমিন চৌধুরীর যে স্বাস্থ্যের অবস্থা, তার যে আকৃতি প্রকৃতি, তার যে শিক্ষাগত যোগ্যতা, তার যে পজিশন, সেখানে যে মামলাটা তার নামে করা হয়েছে এটা যে একটা ভুয়া এবং আজগুবি মামলা, এটা তো পরিষ্কার বোঝা যায়, তাই না? জি উনি আহ, দাঁড়িয়ে কাউকে হত্যা করেছেন বা হত্যার নির্দেশ দিয়েছেন, এটা একেবারে একটা মিথ্যা, এটা বোঝা যায়। কিন্তু তারপরেও যে মামলাটা দেওয়া হয়েছে, তো সেই মামলায় তাকে আটক করে নিয়ে যাওয়া, এটা যদিও বা আটক করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই আটকটা সরকারের জন্য কোনো আহ, ভালো আহ, প্রশংসার কোনো জায়গা তৈরি করে নাই। বরং জামিনটা সরকারকে একটা প্রশংসার জায়গা দিয়েছে, এবং এটার মধ্যে দিয়ে সরকার যেটা বোঝাতে চেয়েছেন যে তারা জামিন প্রক্রিয়া কোনো বাধা সৃষ্টি করবেন না। ফলে জামিনের আবেদন জি হয়তো করা যাবে অন্যদের জন্য, এবং যারা জামিন পাওয়ার উপযুক্ত তারা হয়তো জামিন পাবেন। আদালতকে সরকার যদি প্রভাবিত না করেন, তাহলে আদালত স্বাধীনভাবে যদি যাদের জামিন পাওয়ার যোগ্যতা আছে তাদেরকে জামিন দেন, এটা ভালো হবে। যেমন আমি আরেকজনের নাম বলতে চাই, শাহরিয়ার কবির। এবার তাকে যে বয়সে আটক করে রাখা হয়েছে, এবং তিনি কিন্তু আমাদের জেনারেশনের কাছে একজন লেখক হিসেবে বেশি প্রসিদ্ধ। তাকে আমরা কিন্তু জি অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখি নাই। নুলিয়াছড়ির সোনার পাহাড়ের মতো বই তিনি লিখেছেন, এবং আরো একাধিক বই তিনি লিখেছেন যেগুলি অসাধারণ শিশু সাহিত্য। হ্যাঁ, এবং সেই সেই শিশু সাহিত্যগুলি আমাদেরকে একসময় আহ সচেতন করেছে, দেশপ্রেমে বলীয়ান করেছে, এবং সেখানে কোনো ওই ওই অর্থে কোনো রাজনীতি নাই। তো ওনাকে এই বয়সে আটকে রেখে আসলে কোনো এবং আমি এই কাজের কাজ প্রসঙ্গে হচ্ছে না। আরো একজন নাম বলতে চাই, আমাদের একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মিস্টার শওকত মাহমুদ, তাকেও জি হ্যাঁ, আটকে রাখা হয়েছে। তিনিও আটক হয়ে আছেন। এবং অন্তর্বর্তী সরকারের সময় একটা ভয়াবহ কাজ হয়েছিল, একজন রাজনৈতিক নেতাকে হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে রেখে দিয়ে সেই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এবং মর্গে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টেমের ওইখানে, মর্গেও তার হাতে হাত করার পরানো ছিল, হাত করাটা খোলা হয় নাই। এই যে অসভ্য আচরণ অন্তর্বর্তী সরকার করেছিলেন, এই সরকার অন্তত সেই অসভ্য আচরণ করবেন না, এটা আমরা বিশ্বাস করি। এবং আমি মনে করি যে এই সরকার যদি বিচারকে, আইনকে তার নিজের মতো চলতে দেন, এই সরকার যে প্রশংসা পাবেন, সেই প্রশংসা কিন্তু বিগত কোনো সরকারই পায় নাই। জি। আমি একেবারে শেষ প্রসঙ্গে আসি, ছোট করে বলবেন, আমাদের হাতে সময়ও কম। সেটা হলো, আপনি জানেন যে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ নগরে একজন পীরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে পুলিশ গিয়েছে এখানে। ঘটনা ঘটে যাওয়ার পর যেটা হয়েছে, পুলিশ প্রহরায় তার জানাজাও হয়েছে, দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু খুব একটা আপনার বেদনাদায়ক ব্যাপার হলো, নিহতের পরিবার কিন্তু কোনো মামলা করতে চাচ্ছেন, তারা মামলা করতে অস্বীকৃতি জানিয়েছে, এবং তারা বলেছে আমি আজকে মামলা করব, আগামীকাল আমাকে নিরাপত্তা কে দিবে। এই যে নিরাপত্তার সংখ্যা, মামলা করতে না চাও এত বড় ঘটনার পরও, এটা সরকারের জন্য কতটুকু সম্মানজনক? এটা সরকারের জন্য সম্মানজনক না, আমাদের আইন ব্যবস্থার জন্য সম্মানজনক না। আমি মনে করি যে মবের হাতে বা এইভাবে গণপিটুনিতে বা দৈব দুর্ঘটনায় কেউ নিহত হলে এই জায়গাতে ক্ষতিপূরণ কিংবা অন্য যে কোনো কিছুর জন্য আহ সরকারেরই বাদী হয়ে মামলা করা উচিত। কারণ প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার আছে। এই ধরনের হত্যাকাণ্ড, যেটা একেবারে উদাহরণ রয়েছে, সংবাদ হয়েছে, এটা দেখেছে, এরকম সাক্ষী আছে, এইসব ক্ষেত্রে পরিবারকে মামলা করতে হবে কেন? সরকার বাদী হয়ে মামলা করতে পারেন। এই মব কারা? এই মবরা কি করেছেন? এই মবরা জনশৃঙ্খলা বিপর্যস্ত করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন। একটি স্বাধীন দেশে কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, সেটা আইনের বিরোধিতা করা, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করা। আমি মনে করি যে সরকার নিজেই এই মামলাটি পরিচালনা করতে পারেন যদি সরকার চান, এবং এই জন্য যদি নতুন আইন প্রণয়ন করতেও হয়, সরকারের উচিত নতুন আইন প্রণয়ন করা। কেননা গণপিটুনি দিয়ে মনে করেন একটি পরিবারের সকলে নিহত হলো, যেটি ঘটেছে বিভিন্ন জায়গাতে, কিন্তু বা পরিবারের মূল সদস্যরা, একাধিক সদস্য নিহত হয়েছেন গণপিটুনিতে, তাহলে সেই পরিবারের জন্য কেউ মামলা করবে না, কেউ এটার বিচার হবে না, রাইট। তাই না? তো এটা কি কোনো কথা হতে পারে যে একজন ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হবে, অথচ কোনো মামলা হবে না? কারণ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে কাউকে। এই যে ভয়ভীতি প্রদর্শন করতে পারছে, এটাও তো সরকারের জন্য অসম্মানজনক। কেননা এরা বাইরে আছে কেন? যারা মব করেছিল তারা ঘুরে বেরিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে পারবে কেন? আমি আরেকটা নিউজে পড়লাম যে ওদের কিন্তু সিসিটিভিতে চেহারাও শনাক্ত করা গেছে, কিন্তু গ্রেফতার করা হচ্ছে না। আমি জানি না কি হবে।
তবে এই বিষয়গুলো আমরা চাই যে এগুলো আইনানুগ ভাবেই এই সমস্যার সমাধান হোক। আমার ধারণা হচ্ছে এরকম যে সরকারকে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয়, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যা কিছু দরকার, সাধারণ মানুষের মন জয় করার জন্য যা কিছু করা দরকার, এগুলি সরকারের আগে করা উচিত। সংবিধানে কি আছে কি নাই এটা আমার আমার জীবনে আসলে কিচ্ছু আসে যায়, কিন্তু আমার ঘরের মধ্যে ঢুকে কেউ আমাকে প্রহার করবে এটা আসে যায়। এখন এই বড় বড় সংস্কারের নাম দিয়ে যদি এই সংস্কার, এই যে অধ্যাদেশ, এই পাশ করো, এই করো, সেই করো, বড় বড় চিন্তা করো, এগুলা করার চেয়ে বরং ছোট ছোট চিন্তা করে আমাদের মতো ছোট ছোট মানুষদেরকে জীবনটাকে সহজ করতে যদি সরকার পারে, সেই সরকারের জনপ্রিয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই যে সংসদে একটা বিরোধী দল আছে, এই বিরোধী দলের আসলে তারা আসলে অন্তর্বর্তী সরকারের এক্সটেনশন। তারা মূলত ডক্টর ইউনূসীয় যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা সংসদে হইচই করছেন। তাদের নিজেদের কোনো কথা নাই। তারা ব্যস্ত আছেন ডক্টর ইউনূসের রেখে যাওয়া আলী রিয়াজের যে পচনশীল বিভিন্ন জিনিসপত্র, সেইগুলিকে পাশ করানোর জন্য তারা অস্থির হয়ে উঠেছেন। তাদের উচিত নিজেদের চিন্তা ভাবনা আমাদেরকে জানানো। আলী রিয়াজের চিন্তা কি এনসিবির চিন্তা নাকি, কিংবা ওই ওই ঐকমত্য কমিশনে যা ঘটেছিল সব কি মানে বাইবেল নাকি, যে সব একেবারে ঠিক আছে, ওটাকে কিচ্ছু করা যাবে না, ওখানে কোনো হাত দেওয়া যাবে না, ওটাকে কেউ কোনো কথা বলতে পারবে না। সংসদ আছে এটা নিয়ে আলোচনা করার জন্য। তাদের উচিত বরং ওইখানে বসে সত্যিকারের তর্ক বিতর্কে নিজেদেরকে নিয়োজিত করা। সেটা না করে তারা ব্যস্ত আছেন ক্রিকেট বোর্ড নিয়ে। আরে ক্রিকেট বোর্ডে কে বসলো বসলো না, এটা কি সংসদে আলোচনার বিষয়? কেন এটা জি, সংসদে আলোচনার বিষয় এবার আমি আপনাকে বলি। তাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রিকেট বোর্ডে নানান ধরনের উল্টাপাল্টা কাজ করেছেন এবং ক্রিকেট জি, বোর্ডকে নিয়ে নানান ধরনের দুর্নীতি হয়েছে। একটা অভিযোগ রয়েছে, এই যে সভাপতি চলে গিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাঠ ঠিক করার জন্য নাকি 2 কোটি টাকা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ ঠিক করবে ক্রিকেট বোর্ড কেন? এটা কি ক্রিকেট বোর্ডের মাঠ? এবং এটা ইলেকশনের আগে দিয়েছেন। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন প্রসঙ্গে জনাব আব্দুল নূর তুষারের বক্তব্য শুনলেন। আমি ওনার শেষ কথা থেকে একটু কথা বলতে চাই। এই যে বিভিন্ন সময় আমরা এখন দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টার নীতি নৈতিকতা দুর্নীতি নিয়ে নানা ধরনের অভিযোগ কিন্তু এখন উচ্চারিত হচ্ছে। আমরা মনে করি, অন্তপক্ষে আমি তো মনেই করি যে প্রত্যেকটা অভিযোগের সঠিক এবং একদম তদন্ত হওয়া উচিত এবং তদন্তের পর সেগুলি বিচারের আওতায়ও আনা উচিত। যদি কেউ তদন্তে নির্দোষ প্রমাণিত হন তো হয়ে গেল, আমাদের আর সন্দেহ থাকলো না। আর যদি কেউ নির্দোষ প্রমাণিত না হন, দোষী সাব্যস্ত হন, তাদের জন্য আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ তারা দুর্নীতি যদি করে থাকে, তারা কিন্তু আমার আপনার অর্থ নিয়ে দুর্নীতি করছে। এই যে আমাদের সেই বিচার চাওয়া এবং বিচার পাওয়া, এই অধিকার কিন্তু আমাদের আছে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।